আরিফ হত্যার বিচার এবং সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আজ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এবং আওয়ামী লীগ নেতা শফি আহমেদ। শফি আহমেদ, আপনি কাজী আরিফের খুবই ঘনিষ্ঠ ছিলেন, একসময় আপনারা একই দল করতেন, ওই ছাত্র সংগঠনের আপনি সভাপতিও ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, নাজমুল হক প্রধানের সঙ্গে আপনি ছিলেন। তো সেই সময় থেকে তো আপনি ঘনিষ্ঠ। এই হত্যাকাণ্ড যখন ঘটলো আমি অনেকগুলো ছবিতেই দেখলাম, বা আমরা সে সময় যা জানি আপনি তো লাশ বহনও করেছেন ওনার। আজকে যে বিচার হতে যাচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? এবং দীর্ঘদিন পরে হলো, আমার মনে হয় প্রায় কত বছর হবে শোয়েব? প্রায় 17 বছর, না 16 বছর 17 বছর পরে এই বিচার হতে যাচ্ছে, এটা কিভাবে দিচ্ছেন আপনারা? আমি প্রথমেই যে আমাদের এই যে বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীনতাকে সংগঠিত করার জন্য বঙ্গবন্ধু নেতৃত্বে যে ছাত্র লীগের যে ব্যাপক কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের অন্যতম পুরোধা একজন নিভৃতচারী, একজন নির্মোহ সংগঠক, সৎ দৃঢ়চেতা কাজী আরিফকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার অবদানের জন্য। এবং 1975-এর নৃশংস পট পরিবর্তনের পর এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য যে নিরলস প্রচেষ্টা উনি চালিয়েছেন, যে আজকে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, সেই যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে শহীদ জননী জাহানারা ইমাম যে গণ আদালত করেছিলেন, সেই গণ আদালতকে সফল করার জন্য কাজী আরিফ আহমেদের অবদান ছিল অনস্বীকার্য। তো সেই ক্ষেত্রে আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে কাজী আরিফ আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ হইনি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, ঘটনা পরম্পরায় তখন রাজনীতিটা চলছিল এরকম যে 15 দল, 10 দলীয় ঐক্য জোট, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক করার জন্য। তো আমার সঙ্গে ওনার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে খুব স্বাভাবিকভাবে একটি দলের মধ্যে সকলের সঙ্গে তো আর একই রকম সমঝোতা হয় না। তো ওনার সঙ্গে আমার রাজনৈতিক এবং আদর্শিক যে বিশ্বাস, যে আমরা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে আমরা 1975-এর এই বঙ্গবন্ধুকে হত্যার পর যে আমরা যে ঠিক উল্টো পথে যাত্রা শুরু করলাম, সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়, সেই জিনিসটা নিয়ে তখন আমি ছাত্রলীগের কর্মী মাত্র, কিন্তু ওনার সঙ্গে আমার পরিচয়, ঘনিষ্ঠতা, এবং শেষ পর্যন্ত মৃত্যুর আগ দিন পর্যন্ত ওনার সঙ্গে আমার যোগাযোগ ছিল। উনি দৌলতপুরে যাচ্ছেন এই কথাটা উনি আমাকে বলেননি। উনি আমার সঙ্গে আগের দিন রাতে দীর্ঘক্ষণ টেলিফোনে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। সেই যে রিইউনিফিকেশন যেটা করার চেষ্টা উনি করছিলেন, সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার কিছু কথা হয়েছিল। তো সেটা ফলো আপ করার জন্য উনি জিজ্ঞেস করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তো এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকদিন দেখা করা সম্ভব না, তো এটা ফলো আপ করার জন্য উনি কার কাছে যাবেন। তো মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বলেছিলেন যে আপনি, তখন প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা ছিলেন ডক্টর এস.এ. মালেক, ওনার কথা বলেছিলেন যে আপনি মালেক ভাইয়ের সঙ্গে এবং যোগাযোগটা রাখবেন রাজাক ভাইয়ের সঙ্গে, দুজনের সঙ্গে। তো এই বিষয়টা নিয়ে কথা বলতে বলতে আরিফ একটু অসুস্থ ছিল আমার যতদূর মনে পড়ে, কিন্তু উনি ঘুণাক করেও, আমি বলছি যে কাজী আরিফ আহমেদের মানুষের মাথার চুল, যেমন ধরেন কাজী আরিফের মাথার চুল এলোমেলো দেখে নাই কেউ কোনোদিন, এরকম হিসাবই পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতা হিসাবে উনি যখন ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি, আমাদের আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন ছাত্রলীগের কর্মী ছিলেন। তো উনি এতটাই হিসাবী ছিলেন, নির্মোহ ছিলেন, এবং সমস্ত বিষয়গুলি উনি পরিচর্যা করতেন। কিন্তু কুষ্টিয়ার কোথাকার কোন দৌলতপুরে সন্ত্রাস বিরোধী মিছিল করতে যে উনি আততায়ীর হাতে, দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছেন। ঠিক আজকে ওনার বিচারের রায় কার্যকর হচ্ছে বটে, সেটা বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসছি, কিন্তু আমার মনের মধ্যে একটা সবসময় থাকেই যে কাজী আরিফ আহমেদের যে ভূমিকা রাজনীতিতে, যেমন একজন দুষ্কৃতিকারীর সাথে একজন দুষ্কৃতিকারীর সমস্যা থাকতে পারে, কাজী আরিফ আহমেদের যে স্ট্যাটাস, সেইখানে লোকাল পলিটিক্সের যে আপনি জানেন যে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ওই সমস্ত অঞ্চলগুলিতে ওই সময়টায় সশস্ত্র রাজনীতির একটা চর্চা ছিল। এবং উনি যে গেলেন, তো ডেফিনেটলি, যেমন ধরেন আমি এখন আওয়ামী লীগ করি, আমি আমার কোনো প্রোটেকশন দরকার হয় না, কিন্তু আমি নেত্রকোনা গেলে এসপি একটা কার্সি কল দিই যে আমি নেত্রকোনা আসছি, এসপি সাহেব হয়তো ফলো আপ যেখানে যাই সেখানে বলে দেয়। তো সেইখানে আমার কাছে যেটা মনে হয় যে যে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে,
আমাকে আরিফ ভাই জীবিত থাকার সময় অনেকবার ওই ব্যক্তিটি সম্পর্কে সতর্ক করেছিলেন। তো উনাদের যে মূল সূত্র, সেই সূত্রের যে মুক্তিযুদ্ধের পক্ষের এই যে আজকে সমস্ত শক্তির ঐক্য আমরা চাই, কিন্তু ঐক্য কিন্তু হয় না। আমি আপনার কাছে আসব। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে যোগ দিচ্ছেন কাজী আরিফের স্ত্রী রওশনারা সাথী, রওশন জাহান সাথী, সরি। আপা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি আপনার অনুভূতিটা আজকে শেয়ার করবেন, আজকে এতদিন পরে যে আপনারা একটা বিচার পেতে যাচ্ছেন? আসলে একটু দেখে নিতে যাওয়া এসছে। কাজী আরিফ আহমেদ একজন জাতীয় নেতা এবং তিনি, আমাকে শুনছেন? জি। হ্যাঁ, এটা কি কোনো প্রোগ্রামে দেখানো হবে? আমরা লাইভে আছি, আপনি অলরেডি আমাদের লাইভে আছি, আর এখানে খালেকুজ্জামান আছেন, শফি আহমেদ আছেন, আপনার সঙ্গে কথা বলছেন। ও, এটা কি এসএ টিভি নাকি? এশিয়ান টিভিতে লাইভে আছেন আপনি। আচ্ছা, এশিয়ান টিভিতে। ও আচ্ছা, তো এখন আমরা আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি, আজকে যে 3 খুনির ফাঁসি হচ্ছে। হ্যাঁ, 3 খুনির ফাঁসি হচ্ছে, এটা কাজী আরিফ আহমেদের মতো একজন জাতীয় নেতার হত্যাকাণ্ড অত্যন্ত গভীর ক্ষত সৃষ্টি করেছে, শুধু পরিবারে নয়, এটা দেশে, সমাজে, নিঃসন্দেহে আমাদের জাতীয় জীবনে এবং সর্বত্র। এবং এমন নৃশংস হত্যাকাণ্ড, আমার মনে হয় যে এই বিচারের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আইনের প্রতি এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এই বিচারের রায় কার্যকর করার মধ্য দিয়ে পুরনো উপলব্ধি নতুন করে আসতে পারে, সেটা হচ্ছে যে এইরকম মাপের নেতাদের, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬২ নিউক্লিয়াসের অন্যতম নেতা, জাসদের প্রতিষ্ঠাতা নেতা কাজী আরিফ আহমেদের এই নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এটাই আসে যে এই মাপের নেতাদেরকে কখনোই হত্যা করা উচিত না, কারণ তারা সমাজের কাছে, রাজনৈতিক অঙ্গনে, দেশে দৃষ্টান্ত। আজকে তাদের কাজ এবং তাদের জীবন, তাদের সংগ্রামী জীবন দিয়ে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, নতুন প্রজন্মকে তৈরি করতে পারি। সুতরাং আমার মনে হয় যে এই হত্যাকাণ্ডের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে এই উপলব্ধিটা বোধহয় নতুন করে রাজনৈতিক অঙ্গন চিন্তা করবে, রাজনৈতিক দলগুলো চিন্তা করবে। আমি একটা জিনিস, রওশন জাহান সাথী, আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে ওদের প্রোফাইল দেখলে মনে হয় না যে ওরা বড় কেউ কিছু, বা সন্ত্রাসী অবশ্যই, কিন্তু তারা কেন কাজী আরিফের মতো একজন নেতাকে হত্যা করবে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল? যখন যে সরকারই থাক না কেন, এই রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো অনেক গভীর বিষয়, সেটা আমিও মনে করি। তবে আমি দেখেছি যে আমাদের দেশের এবং এই উপমহাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর আসলে কিন্তু গভীর তলটা খুঁজে পাওয়া যায় না। অপারেশন টিমে যারা থাকে তাদের বিচারটাই আমরা সবসময় দেখে আসছি বা হচ্ছে। আপনারা কাদেরকে তখন সন্দেহ করতেন, আপনাদের বা আপনাদের মনে হয়েছিল? এটা কিন্তু সন্দেহের বিষয় নয়, কারণ একটি দেশে ইন্টেলিজেন্স আছে, সেটা আপনি পত্রপত্রিকা বলেন, মিডিয়া বলেন, ন্যাশনাল ইন্টেলিজেন্স বলেন, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা সংস্থাগুলো কিন্তু কাজ করছে। এটা কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত বিষয় না, কিন্তু এটা না আপা ঠিকই আছে, আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমি বলছি যে নেপথ্যে কারা আছে কখনোই ব্যক্তিগত বিষয় হতে পারে না। অবশ্যই এটা সন্দেহের বিষয় না, এটা হচ্ছে যে ঘটনাটা কি, বিষয়টা কি, সেটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু অন্যান্য জায়গার। আপনাদেরকে কি আইন প্রয়োগকারী সংস্থার তরফ থেকে বা বিচারের কোন একটা পর্যায়ে কি আপনারা কোনো টের পেয়েছেন যে নেপথ্যে কারা?
এটা তো আমার টের পাওয়ার বিষয় না। আচ্ছা, পার্সোনালি আপনি সন্দেহজনক ভাবে কাউকে কোনো কিছু টের পাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে এটাকে খুঁজে বের করার বিষয়। আচ্ছা, আপনি দাবি জানাচ্ছেন কি যে কারা খুঁজে বের করবে? তাহলে কি আপনি দাবি জানাবেন এটা যে যারা আজকে হত্যা, যাদেরকে আজকে ফাঁসি দেওয়া হচ্ছে তারাই আসলে শেষ নয়, এর নেপথ্য লোকদেরও যাতে এই সরকার বের করে আনে? আমার দাবি যে এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে রওশনজান সাথী আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শফিক ভাই, আপনি শুনছিলেন যে যিনি বলছেন, নিঃসন্দেহে উনি যেটা বললেন যে এটা শুধু তো ওনার পরিবারের ক্ষতি নয়, এটা আসলে জাতীয় জীবনের আমাদের একটা বড় ধরনের, আমরা বলবো যে ওনার মতো একজন নেতাকে হারানো, যিনি নিউক্লিয়াস ফোর্সের একজনই ছিলেন বলা যায় যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সেই সময় ছাত্র নেতাদের মধ্যে। এটা উনি স্পষ্ট বলেন নাই, আমি বলছি যে পাকিস্তানি যে চক্র এখানে যারা ক্রিয়াশীল তারা এই যে নিছক আঞ্চলিক রাজনীতির যে আমি বললাম আগে যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর অঞ্চলের সমস্ত কার্যকরী ছিল রাজনীতিটা ওইরকম, ওটাকে কাজে লাগিয়েছে এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, মানে খালিকুজ্জামান সাহেব আছেন, উনিও একসময় জাসদ করেছেন, তো কাজী আরিফ আহমেদ সাহেব যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, ওনাকে একটা ব্রিজের মতো বলা যায়, ওই ব্রিজটাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে আমি মনে করি স্পষ্টতই যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাজ। এবং আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা এই কারণেই বলেছি যে ওনার ফাঁসি হয়ে গেছে, যে উনি জীবিত থাকা অবস্থায় যে লোকগুলির কথা আমাকে বলেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী। উনি আমাকে সবসময় বলতেন যে এদের গতিবিধি সবসময় নজরের মধ্যে রাখ। উনি একটু সন্দেহ করতেন, উনি সন্দেহ করতেন উনার ব্যাপারে না, মানে যে কোনো প্রোগ্রাম সমস্ত কিছুর ব্যাপারে। খালিকুজ্জামানের কাছে যদি আমি আসি, আপনার তো সহকর্মী ছিলেন, আপনি কিভাবে দেখেছেন আর এই হত্যাকাণ্ডটাকে আপনি কিভাবে দেখছেন এখন? সেটা নিয়ে তো একটা আলোচনা হলো। কাজী আরিফ আহমেদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম প্রস্তুতিকালের ইতিহাস এর সম্পৃক্ততা আছে। সিরাজুল আলম খান এবং তার নেতৃত্বেই বলা চলে বা সহযোগী হিসাবে কাজী আরিফ আহমেদ, আব্দুর রাজ্জাক সহ এরা ছাত্র সমাজের মধ্যে স্বাধীনতার পক্ষে যে একটা মানসিকতা গড়ে তোলা, এই ক্ষেত্রে এরা ভূমিকা পালন করেছিলেন। এবং শুধু তা না, যেমন ওই একটা সময় বিশেষ করে যে আমাদের ৬ দফা আন্দোলন বা ১১ দফা আন্দোলন গতিমুখ কোথায় যাবে, পরিণতিটা কি হবে, এখন স্বায়ত্তশাসনের দাবি আমরা করেছি, তাহলে তখন কথা ছিল যে আমরা পাকিস্তানিদের সঙ্গে দেন দরবার করেই হোক, চাপ প্রয়োগ করেই হোক, কিছু দাবি আদায় করা। কিন্তু এদের বক্তব্য ছিল স্পষ্ট। সেই জায়গায় তারা বলছেন যে আসলে এদের সঙ্গে দেন দরবার আলাপ আলোচনা করে কোনো মীমাংসার বিষয় নাই, আমরা আসলে একটা ভিন্ন জাতি, ফলে এখানে আমাদের স্বাধীনতা অর্জনের ছাড়া সত্যিকার অর্থে আমাদের মুক্তির কোনো রাজপথ নাই, এবং এই যে আমাদের জাতির যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার কোনো উপায় নেই, এটা একটা করেছিলেন। আরেকটা হলো ছাত্রলীগ এরা কোনো বামপন্থী সংগঠন ছিল না। যেমন এক সময় তারা স্লোগান দিত হো হো মাও মাও চীনে যাও ব্যাংক খাও, সেই জায়গা থেকে সেই ছাত্রলীগকে 1970 সালের আগস্ট মাসে সেখানে এসে ছাত্রলীগ একটা প্রস্তাব পাশ করলো স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। এবং এর আগে আওয়ামী লীগও সমাজতন্ত্রকে তাদের মধ্যে কর্মসূচির মধ্যে যখন অন্তর্ভুক্ত করে, এই কর্মকাণ্ডের পিছনে এই মানুষদের একটা বিরাট ভূমিকা আছে। ফলে সেই সময়, এবং এইটাই কিন্তু পরবর্তীকালে এই যে ছাত্র আন্দোলনের মধ্যে একটা বামপন্থী ধারা তো ছিলই, পরিষ্কারভাবে তাদের বক্তব্য ছিল যে একটা শোষণহীন ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াইটাকে এগিয়ে নিতে হবে। কিন্তু সেটার একটা সুনির্দিষ্ট কর্মসূচি বা একটা নির্দিষ্ট সময় সেইভাবে নেতৃত্ব বা সেগুলি দিতে সেটা ব্যর্থ হয়েছিল বামপন্থীরা। আন্দোলনগুলি গড়ে তোলার পিছনে তাদেরই অবদান সবচেয়ে বেশি। কিন্তু ছাত্রলীগের মধ্যে এই যে ইয়েটা, যারা নিউক্লিয়াস গঠন করেছিলেন, এরা কিন্তু স্পষ্টভাবে তারা বললেন যে আসলে স্বাধীনতাই আমাদের লক্ষ্য, স্বাধীনতাই আমাদের সমাধান, এর মধ্যে দিয়ে আমরা এগোতে হবে। আর একটা পর্যায়ে এসে তখন তারা বললেন যে শুধু স্বাধীনতা আসলে হবে না, এখানে আসলে একটা শোষণহীন সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে, যেই কারণে ছাত্রলীগের মধ্যে প্রায় ইউনিমাস একটা সিদ্ধান্ত, কয়েকজন বিরোধিতা করেছিলেন অল্প সংখ্যক, কিন্তু বেশিরভাগের সিদ্ধান্তে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রস্তাব পাশ হয়। এবং এরাই 1971 সালে মার্চ মাসে 3রা মার্চ তখন সেই পল্টনে যে সভা হয়, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা শেখ মুজিবের উপস্থিতিতে শ্রমিক রাজ, কৃষক রাজ প্রতিষ্ঠা করাই হচ্ছে লক্ষ্য, এবং এটার পক্ষে একটা জনগণের অনুমোদন নিয়েছিলেন। তো ফলে এদের এই যে ভূমিকাটা, এটা একটা রেডিক্যাল ট্রেন্ড। এখন এটাকে আমরা প্রথম পাকিস্তান আমলে যে
ধারা ছিল, একটা মৌলবাদী সাম্প্রদায়িক ধারা, একটা ছিল বাম ধারা, আর একটা ছিল জাতীয়তাবাদী ধারা। এবং মৌলবাদী ধারা যেটা, সেটা তো পরাস্ত হয়ে গেল, কারণ জামাত ইসলাম সেটা তারা যে তাদের ছাত্র সংগঠন প্রথম জমিয়তে তালাবে আরাবা এই ধরনের নাম দিয়ে তারা সংগঠনটা করেছিল, কিন্তু 52-এর ভাষা আন্দোলনের পরে এরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয় এবং তারপরে তারা সেই নামটা পরিবর্তন করে। নাম পরিবর্তন করে 57 সালে এসে তারা, সম্ভবত 57 সালেই হবে, সেখানে এসে তারা ইসলামী ছাত্র সংঘ নাম রাখে। এবং এই ইসলামী ছাত্র সংঘ সেটাও কিন্তু আসলে ছাত্র সমাজের কাছে কোনো গ্রহণযোগ্যতা তারা পাচ্ছিল না, এবং ধীরে ধীরে তারা মার্জিনাল, এবং 71 সালে এসে ওরাই আলবদর বাহিনী এগুলি করে গণহত্যাটা চালিয়েছিল। তারপরে স্বাধীনতার পরে 1987 সালে আবার তার নাম ইসলামী ছাত্র শিবির হয়। তাহলে এই ধর্মীয় মৌলবাদী যে সাম্প্রদায়িক ধারা ছাত্র আন্দোলনে, এই ধারাটা দাঁড়াতে পারেনি। বাম ধারাই ছিল শক্তিশালী, কিন্তু একটা পর্যায়ে এসে তখন তারা মানে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের গতিমুখটা সঠিকভাবে নির্ধারণ করতে, এটা ওনাদের রাজনীতি ইয়েটা বলছেন যে আওয়ামী লীগের আশা দেন, আওয়ামী লীগ থেকে পরবর্তীতে ওনারা জাসদ করলেন, সেই পর্বগুলো তো আছেই। তারপরেও কিন্তু শহীদ ভাই যেটা বললেন, ওনাকে একটা ব্রিজ হিসাবে দেখা হতো, মনে করা হতো যে জাসদের মধ্যে থাকা আওয়ামী লীগের একজন, এবং এই 15 দল 5 দলের যে আন্দোলন বলেন, পরবর্তীকালে যে ঘাতক দালাল নির্মূল কমিটির যে আন্দোলনটা, যেটা হলো কাজী আরিফ আহমেদ এবং রাজ্জাক সাহেবরা যেটা করলেন, আপনার শহীদ ভাই যেটা ইঙ্গিত দিলেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোকেরা এটাতে মানে এই হত্যাকাণ্ডে জড়িত হতে পারে, আপনার কি মনে হয় এটা আরেকটা কথা বলেছে, এটা অভ্যন্তরীণ রাজনীতিরও শিকার হতে পারে? না, এটা তো রফসঞ্জান সাথী ঠিকভাবে বলছেন, যেটা ইনভেস্টিগেশনের ব্যাপার, ফলে এটা অনুমানের ব্যাপার নয়, বা কেউ কিছু মনে করলেন পারসেপশনের বিষয় নয়। ফলে সেই জায়গায় যে যারা তদন্ত করবেন, বিশেষ করে 16 বছর পার হয়ে গেছে, তাহলে তাদের দায়িত্ব সেই বিষয়টা। নিশ্চয়ই এটা একমত যে যাদেরকে আজকে ফাঁসি দিচ্ছে এগুলো চিকন আলী মার্কা লোকজন, যে ফাঁসি দেওয়া হচ্ছে। সেটাও যে উনি যে কথাটা বলছেন, আমি সেটাই মনে করি যে এটা যারা ইনভেস্টিগেট করেছেন বা সেই সমস্ত তাদের দায়িত্ব আছে যে পরবর্তীকালে ফার্দার যে এখানে যদি সরকারের পক্ষ থেকেও বা সেখানে একটা তারা ভূমিকা নিতে পারেন যে আরো কিছু ইনভেস্টিগেট করার প্রয়োজন আছে কিনা। কিন্তু প্রথম কথা হলো যে মানুষটিকে এইভাবে হত্যা করা হলো, তাহলে তার একটা ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ তার বিশেষ করে আমি স্বাধীনতা আন্দোলনের যে কথাটা বললাম, যে স্বাধীনতা আন্দোলনের এটাকে একটা স্বাধীনতার পথে গতিমুখটা নির্ধারণ করার ক্ষেত্রে, এবং সেই জায়গাটা বিশাল ভূমিকা ছিল, বিশেষ করে ছাত্র সমাজকে স্বাধীনতামুখী করে তোলা, এবং বিশেষ তাদের মধ্যে একটা প্রগতিবাদী চিন্তা ভাবনা সেটা তাদের মধ্যে গড়ে তোলা, এবং যেটার মধ্যে দিয়ে এই রেডিক্যাল ট্রেন্ডটাই পরবর্তীকালে জাসদের জন্ম দিয়েছিল। এবং সর্বশেষ আমাকে একটা বিরতি নিতে হচ্ছে। আমরা নিঃসন্দেহে আমরা সবাই আজকে খুশি যে আজকে এরকম একটা দিনে 3 জন খুনিকে এটা বিচার দেওয়া হচ্ছে, এবং ওনার আত্মারও শান্তি কামনা করছি আমরা। আর ছোট একটা ব্রেক নিয়ে আবারও আসছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটুখানি পরেই, সঙ্গে থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক। কথা বলছি কাজী আরেফ হত্যার বিচার এবং সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে। খালেকুজ্জামান, আপনার কাছে সর্বশেষ ছিলাম। শফি আহমেদ, আপনারা দুইজনে আলাপ করছিলেন যে কাজী আরেফ হত্যার বিষয়টা। তো আমরা একটু প্রাসঙ্গিক বিষয় নিয়ে, সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি। আপনার দল বাসদ এবং সিপিবি আপনারা দুইজনই সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিলেন, এবং পৌর নির্বাচনে ফলাফল আমার যতটুকু জানা খুব একটা ভালো হয়নি। কিন্তু আমরা আবার পুরো পৌর ভোটের চিত্র যদি দেখি, সেটার অভাবনীয় দৃশ্য দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি ভোটের মার্জিনটা আওয়ামী লীগ থেকে অন্যান্য দলের অনেক বেশি। আবার মাঠের দিকে তাকালে বা মিডিয়া আমাদের যেটা দেখেছি, ভোটের আগে যাই হোক, ভোটের দিন ভোট কিন্তু সুষ্ঠু হয়েছে অলমোস্ট বলা যায়। বাংলাদেশে যে স্ট্যান্ডার্ডে ভোট হয় তার থেকে খারাপ হয়নি। এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? যাক, ভোটের কথাটা যেটা হলো, আওয়ামী লীগ পৌরসভায় 31টাতে 80% উপর ভোট পেয়েছে, 14টাতে 90% উপর ভোট পেয়েছে, 260টাতে এরকম 53.54 এরকম ভোট পেয়েছে, এরকম দেখানো হয়েছে আর কি।
ফলে এইটা আগে একসময় হা না ভোটকে নিয়ে মানুষ যেভাবে ভাবতো, এর থেকে ব্যতিক্রম কিছু হয়েছে বলে মানুষ মনে করে না। এখন আপনি তারপরে কম কিছু হলে মনে হতে ভালো না, কম বা বেশির ব্যাপার না। সেটা হলো যে আসলে এখন যে ভোটের প্রক্রিয়া, তার আগে আমি একটু বলে নিই। সেটা হলো যে গণতন্ত্র এবং ভোট এক জিনিস না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ভোট থাকে, কিন্তু এটা আরো বহু কিছু। কারণ এটা গণতন্ত্র মানে কি? জনগণের ক্ষমতায়ন। আর জনগণের ক্ষমতায়ন, এটা আমরা আগেও বলছি, জনগণের ক্ষমতায়ন সর্বস্তরে। যেমন এটাকে বলছে স্থানীয় সরকারের নির্বাচন, তাই তো? তাহলে দেশের মানুষ ক্ষমতায় তার চর্চা করবে কিভাবে? তাহলে প্রত্যেকটা স্তরের মানুষ ওই নির্দিষ্ট এলাকায় তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সে তার ক্ষমতার চর্চাটা করবে। তাহলে এইভাবে আমাদের যে স্থানীয় সরকারের কথাটা আসছে, কিন্তু এগুলি বাস্তবে স্থানীয় সরকার কাঠামোকে প্রতিনিধিত্ব করে না। কেন করে না? কারণ প্রথম কথা হলো এমনি সংবিধানে ইংরেজিতে আছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় আছে স্থানীয় শাসন। তারপরে আবার যেমন কয়টা স্তর স্থানীয় সরকারের তার কোনো সুনির্দিষ্ট করা নাই। আবার তা যেমন আমরা যদি গ্রাম বলি না, ইউনিয়ন, তারপরে উপজেলা, জেলা, বিভাগ, তাহলে বিভাগে কোনো জনপ্রতিনিধিত্ব নাই, জেলায় কোনো জনপ্রতিনিধিত্ব নাই। আবার যেখানে উপজেলা যদি আমরা বলি, সেখানে একদিকে এমপি, ইউএনও, আবার ইলেক্টেড চেয়ারম্যান আছে। তো জেলা উপজেলা এখন জেলায় নাই। জেলায় যেটা আছে সেটা আমরা বলি যে জেলা প্রশাসক। তাহলে এখন জেলা প্রশাসক মানে একজন আমলা, ডিসি সেটা চালায়। তাহলে পিপলস রিপ্রেজেন্টেশন সেখানে নাই। বিভাগ চালায় হচ্ছে এখন তো এইভাবে আছে না, সেটা তো কোনো ইলেক্টেড বডি না। তাহলে সেটা হলো যে এখন বিভাগও যেটা আছে কমিশনার, উনি এটা চালায়। আর যেটা উপজেলায় যেটা আছে সেটা হলো একটা ত্রিভুজ হয়ে আছে। ফলে এখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট উনি আছেন, আবার এদিকে ইউএনও আছেন, আবার ইলেক্টেড চেয়ারম্যান আছেন, এবং তার সঙ্গে আবার এখন পৌরসভা, যেমন 460-70টার মতো যদি উপজেলা হয়, তার মধ্যে 310টার মধ্যে আবার হলো পৌরসভা। এখন আবার এই পৌরসভার মধ্যে এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। তাহলে এগুলি কিন্তু খুব ভালো ডিফাইন না। অর্থাৎ এই কাঠামো কি হবে, তার বিন্যাস কিরকম, কর্মপরিধি কি, জবাবদিহিতা কি, ইত্যাদি এগুলি ঠিক নাই। আরেকটা হলো যে শাসন ব্যবস্থাটা একদম কেন্দ্র থেকে সর্বনিম্ন ধাপ পর্যন্ত সবটা মিলে কি এটা শাসন ব্যবস্থা, নাকি কেন্দ্রীয় শাসনের অধস্তন কতগুলি সংস্থা? এটা কি জনগণের স্তরে স্তরে ক্ষমতায়নের হাতিয়ার, নাকি এটা শাসক শ্রেণীর ক্ষমতা প্রয়োগের হাতিয়ার? এই বিষয়গুলি যেহেতু অনির্দিষ্ট এবং সেগুলি আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটা বলেই আমরা টোকেন ইলেকশনের কথা বলেছি। তা আমাদের যে মহিলা বা যে কাউন্সিলর দুদিন ইলেকটেড হয়েছে সেটা অন্য কারণ, কিন্তু প্রত্যেক জায়গায় যেটা হয়েছে কেন এটা হইলো? এখন আমরা যে কথাটা এর সঙ্গে বলছি যে দেখেন, মুক্তিযুদ্ধে আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার মধ্যে কি লেখা আছে? প্রস্তাবনায় লেখা আছে যে আমরা অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা, সুবিচার নিশ্চিত হইবে। এর ধারে কাছে আমরা নাই। ফলে এখন যে গণতন্ত্র, আপনি ওই তাত্ত্বিক বিশ্লেষণের আগে আমাকে এমনিখানি বলেন যে কেন দেখতে একটা মনে হচ্ছে, আর আপনারা এত আওয়ামী লীগের, তার মানে কি আমরা ধরে নেব যে আওয়ামী লীগের সাথে এই যে মার্জিন, সেটা আওয়ামী লীগকে অসম্ভব জনপ্রিয়তার একটা প্রমাণ দিয়েছে এই প্রথমবারের মতো যখন একটা দলীয় প্রতীকী নির্বাচন হচ্ছে। আবার অন্যদিকে বিএনপির ধস নেমেছে, এটাও কি ধরা যাবে? এটা তো কি ভোট পেয়েছে কি পায়নি, প্রথম কথা নির্বাচন কমিশন, তার উপরে মানুষের আস্থা নাই। তারপর বিগত যে দুইটা, একটা হলো আগের যে পার্লামেন্ট নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন, সেগুলিকে কেন্দ্র করেও মানুষের কাছে সেটা প্রকৃত জনগণের মতামতের প্রতিফলন সে নিশ্চিত করতে পারে। সক্রিয় ছিল। কোথাও কি আপনি দেখেছেন যে জাল ভোট এত মানে জোর করে কেন্দ্র দখল এগুলো এই মাত্রায় হয়েছে, যে মাত্রায় ভোটের ব্যবধান? এইটা হলো যে এর আগে মিডিয়া দেখিয়েছে, কোথাও দেখা গেল হয়তো রাতের বেলায় বাক্স হয়তো ভরে দিতে পারে, বা দিনের বেলায় কেউ স্ট্যাম্পিং করতে পারে। আবার কোন সময় সেই জায়গায় পরিস্থিতি এমন। শাসক দলের প্রতিনিধি শফি আহমেদ আছেন, আপনার কাছে জানতে চাইবো যে এত ব্যবধান, এই বিষয়টি কিভাবে দেখছেন? হচ্ছে যে আপনার 2014 এবং 15 এই 2 বছরে প্রথমবার নির্বাচন প্রতিহত করা ঘোষণা দিয়ে, এবং দ্বিতীয়বার সেই বার্ষিকী উদযাপন উপলক্ষে তারা মাসের পর মাস বিএনপি জামাত জোট যেভাবে বাংলার মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, এই কারণে তাদের যে নেতাকর্মীরা আছে তারা জনগণ থেকে ধিক্কৃত। আর এটা সকলেই স্বীকার করবেন যে দেশ উন্নয়নের একটা ধারায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এটা একদম চোখে পড়ার মতো। এটা হচ্ছে বিএনপি জামাতকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এটা কোনো পার্মানেন্ট রূপ না, কিন্তু আপাতত প্রত্যাখ্যান করেছে। আর অন্যান্য অপরাপর রাজনৈতিক দল, তাদের ব্যাপারে আমার মূল্যায়নটা হচ্ছে
যে একটা রাজনৈতিক দল নির্বাচন একটা ফ্রেমওয়ার্কে হচ্ছে, সেটা আপনি বলেছেন যে একটা স্ট্যান্ডার্ড, বাংলাদেশের যে একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের বাইরে তো আর নির্বাচন হবে না। তাহলে ওনারা কেন, ওনাদের যে সাংগঠনিক অবস্থা, যে কয়টা পৌর এলাকায় নির্বাচন হয়েছে, সব পৌর এলাকায় যদি ওনারা কন্টেস্ট করতেন, তাহলে কন্টেস্ট করে যদি তারা একটা মিনিংফুল ভোট তাদের পক্ষে দাঁড়াতো, এটা হচ্ছে মিডিয়া সবকিছু, মিডিয়ার চাইতে বড় হচ্ছে আজকে মোবাইল কন্টেস্ট করেছেন তো ওনারা টোকেন দু এক জায়গায়। তা আমি বলছি যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একসময় বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল ছিল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। না এটা এমনিও লোকে বিশ্বাস করে না যে সিপিবি বাসদ যদি দাঁড়াতো ওনারা অনেক সিট নিয়ে আসতেন। দাঁড়াবে না, দাঁড়ালেও যে ওনারা অনেক বেশি পেতেন তা না। যখন আমি দেখছি যে বিএনপিরই এত বিপর্যয়, আপনাদের সঙ্গে এই নিয়ে আবার কথা বলবো, একটু বিরতি আবারও নিতে হচ্ছে, আবারও একটু বিরতি নিচ্ছে, দর্শক সঙ্গে থাকবেন। খালেকুজ্জামান এবং শফি আহমেদ। শফি আহমেদ, আমরা যাওয়ার আগে আপনার কাছেই ছিলাম, তো আমরা যদি যুদ্ধাপরাধের যে বিচারের প্রসঙ্গে আসি, অতি সম্প্রতি নিজামীর ফাঁসির রায়ের আদেশটা বহাল আছে। কাজী আরেফরা যে আন্দোলন শুরু করেছিলেন সেটা আজকে আমরা এত বছর পরে এসে তার পরিণতি দেখতে পাচ্ছি। আপনার দল সেটা যথাযথভাবেই পালন করছে এবং সারা জাতি 2014 সালের নির্বাচনে যতই বিতর্ক হোক, আজকে এটাও আবার প্রশংসা করছে যে এই নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় না আসতো তাহলে এই বাংলার মাটিতে আমরা সালাউদ্দিন কাদেরের মতো লোক কিংবা এই কাদের মোল্লা মুজাহিদের মতো লোকদের ফাঁসি দেখতে পারতাম না, এবং নিজামীর মৃত্যুদণ্ড বহাল আছে সেটাও দেখতে পারতাম না। আমি সেসব বিষয় নিয়ে কথা বলবো না। এই কাদের মোল্লার ফাঁসির পর থেকে না, সালাউদ্দিন কাদেরের ফাঁসির পর থেকে একটা আওয়াজ আসছে যে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য। সে বিষয়টা আপনি কিভাবে দেখেন, খুবই সংক্ষেপে যদি বলেন। আমি কিছু কিছু বিষয়ে বলি, যেটা দাবি আসতে হবে কেন, কিছু বিষয় থাকে ইমপ্লয়েড, যারা যুদ্ধাপরাধী পৃথিবীর সব দেশে দেশেই যে এগুলি তাদের সহায় সম্পত্তি এবং তাদের যে রাজনৈতিক এবং নাগরিক অধিকার, সেই অধিকারগুলি রদ করা হয় বিজয়ের পর। আমাদের এখানে যে কোনো কারণে হোক হয় নাই। তা এখন এই যে পাকিস্তানের 195 জন যুদ্ধাপরাধী, তাদের বিচারের জন্য একটা দাবি উঠেছে। তা আমি দাবিগুলির সঙ্গে 100% একমত, কিন্তু আমার কথাটা হচ্ছে যে যেটা আমার স্পিরিট, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ চালাচ্ছেন, যত কথাই থাকুক না কেন, সবকিছুর পরে ওনার যে ডিটারমিনেশন, এদের যে ট্রায়াল করার ব্যাপারে এবং জাতিকে কলঙ্কমুক্ত করার ব্যাপারে, সেটা উনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু যে সমস্ত বিষয় এখানে যে বিষয়গুলি আসতে হবে, এর তো দাবি উঠছে, যে এমন না বিষয়টা যে বিরোধী দল থেকে দাবি উঠলো বা আমাদের ভিতর থেকে দাবি উঠলো, গভর্নমেন্ট এটা ইমপ্লাই করলো। আমি খালেকুজ্জামানের কাছে আসছি, ওনারা এই আন্দোলনের সঙ্গে শুরুতেই ছিলেন। এখন আওয়ামী লীগ যখন এই বিচার প্রক্রিয়া আছে, সেই সময় আপনারা আগের মতো অত সোচ্চার আমি দেখি না। ঠিক সিপিবি বাসদকে মাঝে মাঝে অভিযোগও করা হয়। হ্যাঁ, অভিযোগ কে করে আমরা ঠিক জানি না। প্রথম কথা হলো মুক্তিযুদ্ধের ন্যায্যতা এবং যৌক্তিকতা প্রতিষ্ঠিত হতে পারে না যদি যুদ্ধাপরাধী বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হয়। এই দুইটা মিলেই হচ্ছে মুক্তিযুদ্ধের ন্যায্যতা। তাহলে যুদ্ধ 45 বছর পরে এসে বিচার হচ্ছে এটি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশকে বহু দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। তাহলে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন যদি অবহেলিত হয়, তাহলে এটা অবশ্যই এটা খুবই প্রয়োজন। কারণ নাহলে তো আমরা যারা গণহত্যা করলো তাহলে তাদের বিচার হলো, মানে আমার যে ন্যায্যতা, আমার যৌক্তিকতাই তো আমি প্রতিষ্ঠা করতে পারছি না। কিন্তু তার একটা বড় অংশ হচ্ছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, যেটা আমি শুরুতে পড়ে শোনালাম, তার ধারে কাছে নাই। আর তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করাটা ঠিকই আছে, কিন্তু স্বাধীনতার পরেই বিশেষ করে যারা এই যে বিদেশে টাকা পাচার করেছে, অবৈধভাবে লুটপাট করেছে, তাদের সম্পদটাও তো বাজেয়াপ্ত করা দরকার। কারণ আমাদের সংবিধানে বলা আছে যে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না। এবং জনগণের সম্পদ লুটপাট করে দেশের মধ্যে বাইরে পাচার করা, তাহলে সেজন্য এটা বলছি যে অলরেডি বিভিন্ন জায়গায় মালয়েশিয়ার অ্যাম্বাসেডার এখানে প্রেস কনফারেন্স করে বলতেছে যে 3000-এর উপরে তার সেকেন্ড হোম। এদিকে কানাডায় বেগমপাড়া, তারপর বিভিন্ন জায়গায় ওই যে জিএফআই তারা বলতেছে যে প্রায় 2 লক্ষ কোটি টাকা এদিকে পাচার হয়েছে। তাহলে সেই টাকাগুলো, যেমন আমরা প্রথম কোকোর টাকা যখন আনলো, আমরা আশ্বস্ত হয়েছিলাম যে বাকি টাকাটাও আসবে, কই আর টাকাটা আসতেছে না। এবং দেশের মধ্যেও যারা এইভাবে গণপ্রতিনিধিত্বের নামে এমপি হোক, মন্ত্রী হোক বা অন্য যে কোনো ব্যবসা যারাই হোক, তারা যদি সম্পদটা অবৈধভাবে রাজনীতিকে, যেমন রাষ্ট্রপতি যে কারণে আজকে বলতেছেন যে রাজনীতি ব্যবসায়ীদের পকেটে চলে গেছে, তার মানে রাজনীতির এখন ব্যবসায় রূপান্তরিত হয়ে গেছে। এটা তো মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা না।
তাহলে সেখানে যে যুদ্ধ অপরাধী যারা, তাদের বিচার এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এটা যেমন জরুরি কাজ, একই সঙ্গে যারা আজকে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে এবং যারা এখানে লুটপাট তন্ত্র, গণতন্ত্রের পদ্ধতি কায়েম করেছে, সেই জিনিসটাকে উচ্ছেদ করা দরকার। ফলে এখানে এই অবৈধ সম্পদ, বিদেশে পাচারের সম্পদ নিয়ে আসা এবং দেশের মধ্যে যারা লুটপাটকারী তাদের সম্পদ জব্দ করা, এই কাজটাও খুব জরুরি। এবং যদি তা না হয়, কিন্তু যেটা বলছে যে আমি যে সরকারকে তো এই প্রশ্নে আপনারা যে সাপোর্ট দিচ্ছেন সেটাও কিন্তু প্রকাশ্য নয়। সাপোর্টার ইয়ের ব্যাপার না তো, কারণ এই দাবিটা আমরা যেটা করেছি, আমরা এখনো বলছি যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথাটা তো আমরাই বলছি। কারণ এখানে যে গণতন্ত্র, জনগণের ক্ষমতা, আমি প্রথমে যেটা বলতেছিলাম, কারণ বিশ্বদের এখানে তো ব্যাখ্যা করার সুযোগ নাই, বা এখানে যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছিল তা কি আছে? আমরা বলছি এখন মুক্তবাজারের দিকে আমরা চলে গেছি, কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে পরিকল্পিত অর্থনীতি। আমরা বলছি ধর্মনিরপেক্ষতা, আবার রাষ্ট্রধর্ম ইসলাম করে রাখছি। লেখা আর বলার মধ্যে, তার মানে এটা তো একটা জঘন্য অপরাধ, কারণ আমাদের যে সংবিধান সেটা মুক্তিযুদ্ধের অঙ্গীকারগুলিকে আমি লঙ্ঘন করছি, সংবিধান দেশের সর্বোচ্চ আইন, তাকে লঙ্ঘন করছি। তাহলে এরপরে আমার তো মুক্তিযুদ্ধের চেতনা দাবি করা করব যে আপনি এই বিষয়গুলো আপনাদের দলের তরফ থেকে আরো পরিষ্কারভাবে সামনে নিয়ে আসলে হয়তো ভুল বুঝাবুঝির কিছুটা সমাধান হবে। না, এগুলো আমাদের পরিষ্কার আমরা করি, তবে জনগণের কাছে আপনারা ওইভাবে যেতে পারছেন না। সেটা জনগণের কাছে যাওয়া মানে কি, মিডিয়াতে আমাদের কতটা কম আসে বলবো। শুধু এটা না, রাজনীতির পক্ষে সক্রিয় থাকা উচিত। আজকে আর সময় নেই। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।